এই গল্পটি এমন এক প্যারাসাইটের যারা মানুষের কানের মাধ্যমে মস্তিষ্কে ঢুকে তাদের পুরো ব্রেইন কবজা করে নেয়। এই প্যারাসাইট মানুষকে কবজা করে তাদেরকে দিয়ে কি করাবে চলুন দেখে নিই এই পুরো মুভিতে। মুভির শুরুতে আমরা অনেকগুলো প্যারাসাইট আর অনেক অদ্ভুত ধরনের ক্রিয়েচার দেখতে পাই। সেগুলো নোংরা সমুদ্র থেকে বের হয়ে শহরের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর আমরা এক হাজবেন্ড আর ওয়াইফকে দেখতে পাই, তারা ঘুমাচ্ছিল, কিন্তু তখনই এক প্যারাসাইট এসে ওই লোকটির কানের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ ওই লোকটি ছটফট করে, কিন্তু পরেই সে শান্ত হয়ে যায়। এরপর আমরা শিনচি নামের এক ছেলেকে দেখতে পাই, সে গান শুনছিল। তখন সেখানে আরেকটি প্যারাসাইট এসে তার কানে ঢোকার চেষ্টা করে, কিন্তু শিনচি ইয়ারফোন লাগিয়ে রেখেছিল, তাই ওই প্যারাসাইট নাক দিয়ে ভেতরে যেতে থাকে। তখন শিনচি তাকে দেখে তাকে দূরে ফেলে দেয়। শিনচি ভয় পেয়ে এক বইয়ের সাহায্যে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ওই প্যারাসাইট তার হাতে কামড় দিয়ে তার হাতের ভেতরে ঢুকে যায়। তখন শিনচি ভয় পেয়ে এক কেবল দিয়ে তার হাত বেঁধে তাকে মাঝখানে আটকে দেয়। তখন শিনচির আওয়াজ শুনে তার মা সেখানে চলে আসে। শিনচি তাকে বলে যে তার হাতে পোকা ঢুকে গেছে, কিন্তু তার মা ভাবে সে মজা করছে। শিনচির কাছে এসে তার এক হাত থেকে তার অন্য হাত ছাড়িয়ে চেক করে, কিন্তু সে সেখানে কোনো পোকা দেখতে পায় না। সে ভাবে যে শিনচি পাগল হয়ে গেছে। শিনচিও অবাক হয়ে ভাবে ওই পোকা কোথায় গায়েব হয়ে গেল। তখন তার মা ওই গান শুনতে পাই যেটা শিনচি শুনছিল। তখন তার মা তাকে বলে এই ধরনের গান শুনিস না, এজন্যই তার এমন ভ্রম হচ্ছে। এটা বলে তার মা সেখান থেকে চলে যায়। শিনচি ভাবে পোকা আসলে কোথায় গায়েব হয়ে গেল। পরদিন সকালে শিনচি যখন ব্রেকফাস্ট করছিল, তখন তার ডান হাত, মানে যে হাতে ওই প্যারাসাইট ঢুকেছিল, ওই হাতে অদ্ভুত অনুভূতি হতে থাকে। এরপর আমরা ওই লোককে দেখতে পাই যার ভিতরে প্যারাসাইট ঢুকেছিল। ওই লোকটি অদ্ভুত বিহেভ করছিল। এরপর সে তার স্ত্রীর কাছে যায়। হঠাৎই তার মুখ একটি অদ্ভুত ক্রিয়েচারে পরিণত হয়, যার মধ্যে অনেকগুলো চোখ ছিল। তার স্ত্রীর কিছু বুঝে ওঠার আগেই ওই লোকটি তার স্ত্রীকে খেয়ে ফেলে। মানে ওই প্যারাসাইট ওই লোকটির ব্রেইন পুরোপুরি কবজা করে তাকে ক্রিয়েচার বানিয়ে দিয়েছে। এরপর আমরা আবার শিনচিকে দেখতে পাই। সে তার ফ্রেন্ড সাতোমির সাথে স্কুলে যাচ্ছিল, কিন্তু আজ শিনচির বিহেভিয়ার কিছুটা অন্যরকম ছিল, আর তার ডান হাতে তার কোনো কন্ট্রোল ছিল না। সে সাতোমির প্রাইভেট জায়গায় টাচ করে, এতে সাতোমি তার উপর রেগে চলে যায়। এরপর ক্লাসে পড়ার সময় তার রেজার পড়ে যায়। তখন শিনচি তা ওঠানোর জন্য হাত বাড়ায়, তখন তার হাত বড় হয়ে রেজার তুলে আনে। এরপর বাস্কেটবল খেলার সময় শিনচি বল অনেক দূর থেকে ওই হাত দিয়ে রিংয়ে ঢুকিয়ে দেয়। শিনচি কনফিউজড হয়ে যায় যে তার সাথে এসব কি হচ্ছে। সে বাড়ি ফিরে এসে ইন্টারনেটে এই ব্যাপারে সার্চ করে। তখন তার হাত থেকে একটি চোখ বেরিয়ে আসে। শিনচি সেটা দেখে চমকে যায়, কিন্তু ওই চোখ আবার ভেতরে চলে যায়। শিনচি তার হাত কেটে চোখ বের করে দেখতে যাচ্ছিল, কিন্তু তখন তার হাত বড় একটি সাপে পরিণত হয় আর তাকেও ভয় পাইয়ে দেয়। এরপর তার হাত ছোট একটি ক্রিয়েচারে পরিণত হয়। শিনচি তাকে দেখে অনেক ভয় পেয়েছিল। তখন ওই ক্রিয়েচার তাকে বলে, আমি ফেল হয়ে গেছি। শিনচি বলে, আমার হাতের কি হয়ে গেল? তখন ওই ক্রিয়েচারও বলে, আমার হাতের কি হয়ে গেল? ওই ক্রিয়েচার শিনচির কথা রিপিট করতে থাকে। এরপর সে শিনচিকে বলে, আমি তোমার হাত খেয়ে নিয়েছি। ওই ক্রিয়েচার শিনচিকে বলে, আমাকে কথা বলা শেখাও। অন্যদিকে আমরা ওই লোককে দেখতে পাই যার বডি ওই প্যারাসাইডের কন্ট্রোলে ছিল, আর ওই প্যারাসাইডও এখন টিভির সাহায্যে মানুষের ভাষা শিখছিল, আর সে এই লোকটির স্ত্রীকে খেয়ে ফেলেছিল। পরদিন সকালে শিনচি ঘুম থেকে উঠে দেখে ওই ক্রিয়েচার তার ল্যাপটপ আর তার বই থেকে মানুষের সাথে যুক্ত ইনফরমেশন পড়ছে। শিনচি তাকে বলে, আমি হসপিটালে গিয়ে তাকে কেটে ফেলবো। ক্রিয়েচার বলে, আমি তোর হাতের সাথে যুক্ত আছি, তাই তোর পুরো হাত কাটতে হবে, যেটা শিনচি কখনোই করতে পারবে না। ওই প্যারাসাইট শিনচিকে বলে যে সে পুরো বডি কন্ট্রোল করতে চেয়েছিল, কিন্তু শিনচি তাকে হাতে আটকে দিয়েছে, তাই এরপর সে শুধু তার হাতই কবজা করতে পেরেছে, আর এখন তারা দুজন একসাথে জুড়ে গেছে। এই ক্রিয়েচার বলে, তুমি আমার হোস্ট, আর আমি আমার হোস্টকে ছাড়া কিছুই করতে পারবো না। এরপর ক্রিয়েচার বলে, তুমি আমাকে মিগি বলতে পারো। মিগি শিনচির সাহায্যে স্কুলে অনেকগুলো বই পড়ে আর মানুষের ব্যাপারে আরো বেশি জানতে পারে। সে স্কুলে স্টুডেন্টদের ফাইটিং প্র্যাকটিসও করতে দেখে, আর মিগি শুধুমাত্র তাদের দেখেই ফাইটিং স্কিল শিখে ফেলে। এরপর আমরা পেইন্টিং ক্লাসেই শিনচিকে দেখতে পাই, সে তার পেইন্টিং এর উপরে কাজ করছিল। তখন সাতোমি সেখানে এসে তাকে বলে, যদি তুই আবার ওইসব করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এরপর সাতোমি শিনচির পেইন্টিং দেখেই সেখান থেকে চলে যায়। স্কুলের পর শিনচি বাড়িতে যখন গোসল করছিল, তখন মেগি বলে,
আমি তোমার বডি ইনভেস্টিগেট করতে চাই। মিগি শিনচির পুরো বডি দেখতে থাকে। এখানে মিগি আর শিনচির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর মিগি শিনচির কোনো ক্ষতিই করে না। কিন্তু এই শহরে অনেকগুলো প্যারাসাইট অনেক মানুষের বডিতে কবজা করে নিয়েছে, আর ওই প্যারাসাইটরা মানুষকে মেরে খাচ্ছিল। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো সাধারণ মানুষ জানে না যে মানুষকে কে মারছে। একদিন শিনচি বাসে করে কোথাও যাচ্ছিল, তখন মিগি শিনচিকে বলে যে আমি এখানে আমার মতোই প্যারাসাইটের উপস্থিতি অনুভব করতে পারছি। মিগি শিনচিকে এখানে নামিয়ে এক শপে নিয়ে যায়, যেখানে সে এক লোককে দেখতে পায়। তার শরীরও এক সাইড প্যারাসাইট নিয়ন্ত্রণ করছিল, আর ওই লোকটি এক নর্মাল লোককে মেরে খাচ্ছিল। ওই লোকটিও বুঝতে পারে যে শিনচির শরীরে এক প্যারাসাইট আছে, এই জন্য ওই লোকটি শিনচিকে মানুষের মাংস খেতে দেখে। কিন্তু তখন সে জানতে পারে যে শিনচির ব্রেন এখনও তার নিয়ন্ত্রণেই আছে, আর প্যারাসাইট তার হাতের সাথে জুড়ে আছে। তখন মিগি কিছু ফিল করে। মিগি শিনচিকে বলে এই লোকটি তোমাকে মেরে ফেলবে, এখান থেকে পালাও। শিনচি বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পারে না। তখন ওই লোকটি শিনচির কাছে এসে তার এক হাত কেটে মিগিকে বলে তুমি শিনচির হাত ছেড়ে আমার হাতে চলে এসো। কিন্তু মিগি আর শিনচির মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এজন্য মিগি তার হাত থেকে যেতে চায় না। এরপর মিগি শিনচিকে বাঁচানোর জন্য এই প্যারাসাইটের সাথে ফাইট করে। যেহেতু মিগি শিনচির স্কুলে স্টুডেন্টদের সাথে ফাইট করতে দেখেছিল, তাই সে ওই মুভস ইউজ করে ওই প্যারাসাইটের ব্রেন আর বডি আলাদা করে দেয়, যার ফলে ওই প্যারাসাইট সেখানেই মারা যায়। তখন সেখানে কেউ আসতে থাকে। শিনচি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। শিনচি তার মাকে এই ব্যাপারে কিছুই বলে না। এদিকে শহরে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিল, আর তাদের লাশ পাওয়া যাচ্ছিল। শিনচি ছাড়া কেউই জানতো না যে তাদেরকে প্যারাসাইট মেরে খেয়ে ফেলছে। শিনচি মিগিকে বলে তুমি তোমার প্যারাসাইট বন্ধুদেরকে বলো যে তারা যেন মানুষকে মেরে না খায়। কিন্তু মিগি বলে আমাদের খাবার হলো মানুষ, যেমন তোমরা সবজি আর অ্যানিম্যালকে মেরে খাও, তেমনি আমরা জীবন্ত মানুষকে মেরে খাই। এখানে মিগি শিনচির সাথে যুক্ত ছিল, তাই যতক্ষণ শিনচি বেঁচে থাকবে ততক্ষণ মিগিও বেঁচে থাকবে, আর শিনচির বডি থেকে সে খাবার পেতে থাকবে। এজন্য মিগির মানুষকে মারার প্রয়োজন হয় না। আর মিগি শিনচিকে হুমকিও দেয় যে যদি তুই আমার ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। শিনচি তাকে বলে তুই একজন ওম্যান, এটা বলে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ওই শপে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই। সে ওই প্যারাসাইটের ডেড বডি পায় যাকে শিনচি আর মিগি মেরেছে। এখানে পুলিশ অফিসাররা জানতে পারে যে মৃত ব্যক্তি আগে কোনো মানুষের মাংস খেয়েছিল। দুজন পুলিশ অফিসার এই কেস সলভ করার চেষ্টা করে। পরদিন আমরা শিনচিকে দেখতে পাই, সে তার স্কুলে ছিল। তখন মিগি অনুভব করে যে ওখানেও তার মতো আরেকটি প্যারাসাইট আছে, যে কোনো মানুষকে নিজের কন্ট্রোলে নিয়েছে। তখন তাদের প্রিন্সিপাল তাদের নতুন টিচার তামিয়া রিউকোকে তাদের সাথে ইন্ট্রোডিউস করায়। মিগি আর শিনচি বুঝে যায় যে তামিয়াই ওই প্যারাসাইট। এদিকে তামিয়াও তার প্যারাসাইট সেন্সের মাধ্যমে বুঝে যায় যে শিনচিও এক প্যারাসাইটের সাথে যুক্ত আছে। এরপর শিনচি তামিয়ার কাছে যায়। তামিয়া তাকে বলে আমাকে ভয় পেও না, এই তামিয়া প্যারাসাইট বাকি প্যারাসাইটের থেকে একদম আলাদা হয়, আর এই প্যারাসাইটের এক্সপেরিমেন্ট করার অনেক শখ। এমনকি এই প্যারাসাইট অন্য এক প্যারাসাইটের সাথে মিলে নিজের এই বডিকে প্রেগনেন্টও করে নিয়েছে, যাতে সে এটা দেখতে পারে যে এই জন্ম নেওয়া বাচ্চা কি হয়। এখানে শিনচি তাকে বলে তুমি এখানে এই স্কুলে কি করতে এসেছো? সে বলে আমি শুধু নর্মাল মানুষের মতো বাঁচতে চাই। শিনচিকে বলে আমি তোমার সাথে আরও কথা বলতাম, কিন্তু তোমার গার্লফ্রেন্ড আমাদেরকে দেখছে, আর তার যেন এমন মনে না হয় যে তুমি তোমার নতুন টিচারকে দেখে তাকে ভুলে নতুন টিচারের প্রেমে পড়ে গেছো। এই জন্য তামিয়া শিনচিকে পরে দেখা করতে বলে। তখন সাতোমি সেখান থেকে চলে যায়, সে তাদেরকে দেখছিল। তামিয়া শিনচিকে বলে আমার সাথে স্কুলের পর দেখা করো। মিগিও তামিয়ার সাথে দেখা করতে প্রস্তুত হয়। সে শিনচিকে বলে আমি প্রথমবার এমন প্যারাসাইট দেখলাম যে এত শান্ত হয়ে তার হোস্টের বডিতে আছে। তামিয়ার ব্যাপারে আরও জানার জন্য শিনচি তামিয়ার সাথে দেখা করতে যায়। তামিয়া এখানে আরও দুজন প্যারাসাইটকেও ডেকেছে, যাদের মধ্যে একজন হাই স্কুল স্টুডেন্ট শিমাডা আর অন্যজন এক অফিসার মিস্টারে। তারা দুজন তামিয়ার সাথে যুক্ত ছিল। তামিয়া শিনচি আর মিগিকে বলে যে আমাদের প্যারাসাইটদের সার্ভাইভ করার জন্য সবাইকে একসাথে মিলে থাকতে হবে। এজন্য আমরা সবাই মিলে প্যারাসাইটের একটা নেটওয়ার্ক বানিয়েছি, আর আমরা একে অপরের সাথে জুড়ে একে অপরকে ইনফরমেশন দিতে পারি, যাতে আমরা সবাই মানুষের থেকে লুকিয়ে থাকতে পারি আর নিজেদের জন্য প্রতিদিন মানুষ মেরে খেতে পারি। তামিয়া শিনচিকেও তাদের নেটওয়ার্কে যুক্ত হতে বলে, কিন্তু শিনচি বলে আমি পুরোপুরি তোমাদের মতো নই, তোমরা সবাই মনস্টার,
তামিয়া বলে, হ্যাঁ, আমরা সবাই মনস্টার। এজন্য আমি মিস্টারের সাথে মিলে এক এক্সপেরিমেন্ট করেছি, যার ফলে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আর যেহেতু আমরা দুজনেই প্যারাসাইট, তাই আমার মধ্যে যে বাচ্চা আছে সে আসলে কি হবে? তখন মিগি বলে, তোমরা দুজন সেসব মানুষের বডিতেই করেছ, তাই তোমার মধ্যে একটি মানুষের বাচ্চা আছে। তখন তামিয়া বলে, তাহলে আমরা কে? যদি আমাদের ভিতর মানুষের বাচ্চা থাকে তাহলে আসলে আমরা কে? আমরা শুধু এই বডির মধ্যে বেঁচে আছি। তামিয়া বলে, আমাদের বাঁচার উদ্দেশ্য কি? এই জন্যই আমি আমাদের নেটওয়ার্ক বানিয়েছি, আর আমি প্যারাসাইডের ফিউচারের ব্যাপারে ভাবছি। তামিয়া শিনচিকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমাদের সাথে থাকতে না চাও তাহলে আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো, না হলে আমি 3 সেকেন্ডেই পুরো স্কুল ধ্বংস করে দেব। শিনচি অনেক ভয় পেয়ে যায়। তারা তিনজন একে একে শিনচির ভয়ার্ত চেহারা দেখে সেখান থেকে চলে যায়। তখন মিগি কিছু অনুভব করে। মিগি শিনচিকে বলে, মিস্টার এ এর থেকে সাবধানে থেকো, আমার তাকে ঠিক মনে হচ্ছে না। এরপর আমরা একটি বাড়ি দেখতে পাই যেখানে অনেক শান্তি ছিল। সেখানে মিস্টার এ আর সীমাডা মানে ওই দুজন প্যারাসাইট মানুষকে খাচ্ছিল। তারপর তারা দুজন তামিয়ার কাছে যায়। তামিয়া নিজের উপর এক্সপেরিমেন্ট করছিল, এজন্য সে মানুষের মাংস খাওয়ার পরিবর্তে মানুষের মতোই থাকার চেষ্টা করছিল। সে মানুষের মতো খাবারও খায়। সে বলে, আমাদের মানুষের মাঝে থাকার জন্য মানুষের মতোই ভাবতে হবে, তবেই আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। অন্যদিকে শিনচি অনেক চিন্তিত ছিল, কিন্তু সে তার মাকেও এসব বলতে পারছিল না। সে তার মাকে বলে, তুমি ঘরেই থেকো, কারণ সে জানতো যে বাইরে অনেক প্যারাসাইট আছে যারা মানুষকে মেরে তাদের খাচ্ছে। কিন্তু তার মা এসব কিছুই জানতো না, তাই সে শিনচির কথায় তেমন একটা পাত্তা দেয় না। একদিন রাতে বাড়ি আসার সময় শিনচির সাথে মিস্টার এ এর দেখা হয়। আর মিস্টার এ জেনে গিয়েছিল যে ওই শপে যে প্যারাসাইট মারা গেছে তাকে শিনচি আর মিগি মেরেছিল। এজন্য মিস্টার এ শিনচিকে মারার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু মিগি শিনচিকে বাঁচিয়ে নেয়। মিগি মিস্টার এ এর সাথে ফাইট করে। তাদের দুজনের মধ্যে এখানে অনেক লম্বা একটা ফাইট চলছিল। তখন শিনচি এগিয়ে এসে মিস্টার এ এর শরীরে একটি লোহার পাইপ ঢুকিয়ে দেয়। এতে মিস্টার এ এর বডি থেকে রক্ত বের হতে থাকে। আর যেহেতু এই প্যারাসাইট একজন মানুষের বডিতে ছিল, তাই এই বডি দুর্বল হওয়ার কারণে প্যারাসাইটও দুর্বল হয়ে সেখানে পড়ে যায়। শিনচি দ্রুত সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে আসে, কিন্তু এদিকে ওই প্যারাসাইট তার বডি থেকে লোহার রড বের করে ফেলে। এতে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়, আর ওই প্যারাসাইট বেঁচে যায়। কিন্তু তার সার্ভাইভ করার জন্য এখন নতুন একটি বডির প্রয়োজন ছিল। তখন ওই রাস্তা দিয়ে শিনচির মা যায়, আর এই প্যারাসাইট মিস্টার এ এর বডি ছেড়ে শিনচির মায়ের বডিতে চলে যায়। কিছুক্ষণ পর মিগি অনুভব করে যে মিস্টার এ এর প্যারাসাইট তার দিকে আসছে। সে শিনচিকে লুকাতে বলে। শিনচি এক ছুরি নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। তখন তার মা বাড়িতে আসে। মিগি বুঝে যায় মিস্টার এ এর প্যারাসাইট এখন তার মায়ের শরীরে ঢুকে গেছে, কিন্তু শিনচির জন্য এটা বিশ্বাস করা অনেক কঠিন ছিল। তখন ওই প্যারাসাইট ডাইরেক্ট শিনচির হার্টের উপর আক্রমণ করে তার হার্টকে আহত করে দেয়। শিনচির বডিতে একটি ছিদ্র হয়ে যায়। এরপর ওই প্যারাসাইট সেখান থেকে অন্য কোথাও চলে যায়। এখানে শিনচি মারা যাচ্ছিল, কিন্তু মিগি শিনচিকে বাঁচানোর জন্য তার হাত থেকে বের হয়ে তার বডিতে চলে যায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে, আর কিছুদিন কেটে যায়। মিগি শিনচির হাতে আবার চলে আসে, আর শিনচি জেগে ওঠে। শিনচি এখন একদম ঠিক হয়ে গিয়েছিল। মিগি তাকে বলে, আমি তোমার হার্ট ঠিক করার জন্য নিজের এক অংশ সেখানে যুক্ত করেছি। এতে তোমার হার্ট আবার রিকভার হয়ে গেছে, আর তুমি বেঁচে গেছো। কিন্তু শিনচি আবার প্রাণ ফিরে পেয়ে একদমই খুশি ছিল না। তার জন্য এই জীবনে আর কিছুই অবশিষ্ট ছিল না। এখানে শিনচি অনেক কাঁদে। এরপর দিন শিনচি তামিয়ার কাছে যাচ্ছিল, তখন সে রাস্তায় সাতোমিকে দেখতে পায়। সাতোমি তার সাথে কথা বলে, কিন্তু শিনচি এর বিহেভিয়ার আবার বদলে যেতে শুরু করেছিল। সে সাতোমির সাথে কথা বলে না, সে ছুটে ডাইরেক্ট তামিয়ার কাছে চলে আসে। সে তামিয়াকে বলে, মিস্টার এ কোথায়? কিন্তু তামিয়া বলে, তাকে তো তুমি মেরে ফেলেছ। এখানে তামিয়া সবকিছু জানত, কিন্তু তবুও সে ভান করছিল। মিগি তামিয়াকে বলে, মিস্টার এ ওই পুলিশ অফিসারের বডি ছেড়ে শিনচির মায়ের বডি নিয়েছে। শিনচি বলে, মিস্টার এ তোমার সাথে যুক্ত ছিল, এজন্য তুমি অবশ্যই জানো যে সে কোথায়। কিন্তু তামিয়া সরাসরি শিনচিকে মিস্টার এ এর ব্যাপারে বলতে মানা করে দেয়। শিনচি তাকে ভয় দেখানোর জন্য একটা ছুরি বের করে, কিন্তু তামিয়া তাদের দুজনকেই ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন শিনচি তার দিকে ছুরি ছুঁড়ে মারে, কিন্তু সে ছুরি ধরে আবার শিনচির দিকে ছুঁড়ে দেয়। সে ইচ্ছে করেই শিনচিকে মারে না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে ওই অফিসার মানে মিস্টার এ এর বডি পায়। এখানে তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে
যে এই পুলিশ অফিসার আর এই শপের মালিক দুজনকে একজন মানুষই মেরেছে, কিন্তু তারা একটি বিষয় নিয়ে চিন্তিত ছিল, কারণ এই পুলিশ অফিসারও মারা যাওয়ার আগে কোনো মানুষের মাংস খেয়েছিল। আর জাজ করার পর তারাও এই কথা জানতে পেরে গিয়েছিল। তারা ভাবে তারা যে গুজব শুনেছিল সেটা সত্যি নয়। আসলে এই শহরে এই কথা ছড়িয়ে পড়েছিল যে প্যারাসাইট মানুষের বডিতে তাদের থেকে লুকিয়ে বাস করছে, কিন্তু তারা ভাবে যে এসব গুজব। অন্যদিকে শিনচি সব জায়গায় তার মাকে খুঁজছিল। একদিন সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে কিছু নেতা মানুষের কাছে ভোট চাইতে এসেছিল। তখন শিনচি আর মিগি বুঝতে পারে যে নেতা ভোট চাইতে এসেছে সেও প্যারাসাইট, আর সে ছাড়াও এখানে অনেকগুলো প্যারাসাইট আছে। মিগি এসব দেখে অবাক হয়ে যায়। সে শিনচিকে বলে প্যারাসাইটরা এখন পলিটিক্সেও ঢুকে পড়েছে। মিগি অনেক খুশি হয়। সে ভাবে যে একদিন প্যারাসাইট এই পৃথিবীকে কবজা করে নেবে। তখন তাদের বাড়িতে ওই দুজন পুলিশ অফিসার আসে। তাদের শিনচির উপর সন্দেহ হয়, এই জন্য তারা শিনচিকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু শিনচি অনেক চালাকি করে তাদেরকে মিথ্যা বলে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এর অনেক দিন পর শিনচি আবার স্কুলে যায়। সেখানে সে সাতোমিকে দেখতে পায়। তখন সেখানে শিমাডা আসে। তামিয়া তাকে এই স্কুলে ট্রান্সফার করিয়ে দিয়েছিল যাতে সে শিনচির উপর নজর রাখতে পারে। শিমাডা সাতোমির সামনে শিনচির সাথে এমন ভান করে যেন তার সাথে তার প্রথম দেখা হয়েছে। এরপর সে সেখান থেকে চলে যায়। আসলে এখানে শিমাডা আর তামিয়া বুঝতে পারছিল যে যখন থেকে মিগি তার সেলফের সাহায্যে শিনচিকে বাঁচিয়েছে তখন থেকে শিনচির বডিতে পরিবর্তন আসছে। আর অন্যদিকে মিগিও এসব বুঝতে পেরে যায়। সে শিনচিকে এসব বলে। এরপর মিগি শিনচিকে বলে, যখন থেকে আমি তোমাকে বাঁচিয়েছি তখন থেকে আমারও কিছু প্রবলেম হচ্ছে। মিগি বলে, আমার সুস্থ থাকার জন্য প্রতিদিন 4 ঘন্টা ঘুমাতে হবে, আর যখন আমি ঘুমাবো তখন আমি তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না। এটা বলার পর মিগি ঘুমিয়ে পড়ে। শিনচি তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু মিগি ওঠে না। অন্যদিকে ওই দুজন অফিসার প্যারাসাইটকে কিভাবে চেনা যায় তা জানার চেষ্টা করে। তারা জানতে পারে যে যদি কোনো মানুষের বডিতে প্যারাসাইট থাকে তাহলে ওই ব্যক্তির চুল কাটার পর ওই চুল কার্লি হয়ে যাবে। এটা জানার পর সিনিয়র অফিসার তার জুনিয়র অফিসারের চুল ছিঁড়ে, কিন্তু তা কার্লি হয় না। এতে সে বুঝে যায় যে সে কোনো প্যারাসাইট নয়। এদিকে তামিয়াও তার নেটওয়ার্কের সাহায্যে জেনে যায় যে মানুষেরা তাদের চেনার একটি উপায় পেয়ে গেছে। এখানে আমরা দেখতে পাই যে ওই পলিটিশিয়ানও তামিয়ার সাথে যুক্ত আছে। এরপর আমরা আবার শিনচিকে দেখতে পাই। সে সাতোমির সাথে দেখা করে। সাতোমি তার জন্য আজ ডিনার বানাতে বলে, কারণ শিনচি এখন একা ছিল। শিনচি রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ডিনারের জন্য শপিং করতে যায়। তখন রাস্তায় তারা একটি কুকুরছানা দেখতে পায় যেটা মাঝ রাস্তায় পড়েছিল। শিনচি তাকে তুলে নিয়ে আসে, কিন্তু সে মারা গিয়েছিল। এজন্য শিনচি তাকে ডাস্টবিনে ফেলে দেয়। সাতোমি এটা দেখে তাকে বলে, তুমি এটা কি করছো? শিনচি বলে, এখন আর শুধুমাত্র হাড্ডি আর শরীর আছে, এছাড়া তার আর কিছুই অবশিষ্ট নেই। আসলে এখন শিনচির মধ্যে পরিবর্তন আসছিল, আর সেও প্যারাসাইডের মতো চিন্তা ভাবনা করতে শুরু করছিল। শিনচির এই ভাবনা দেখে সাতোমি তাকে ছেড়ে চলে যায়, কিন্তু শিনচির এতে কিছুই যায় আসে না। এদিকে স্কুলের প্রিন্সিপাল যখন তামিয়াকে প্রেগনেন্ট দেখে তখন অবাক হয়ে যায়, কারণ তামিয়া আনম্যারিড ছিল। আর প্রিন্সিপাল তাকে ক্যারেক্টারলেস ভেবে তাকে জব থেকে বের করে দিতে যাচ্ছিল। তারা তামিয়ার মা বাবাকেও এসব বলে দেয়। এরপর তামিয়া তার মা বাবার কাছে যায়, কিন্তু এই তামিয়া তো এমনিতেই প্যারাসাইট ছিল, এজন্য সে তাদের দুজনকে মেরে ফেলে। এরপর সে সীমাটাকে কল করে বলে যে তোমার খাবার ব্যবস্থা হয়ে গেছে, এখানে এসে 2টি বডি নিয়ে যাও। পরদিন তামিয়া স্কুল থেকে যাওয়ার জন্য স্কুল থেকে তার জিনিসপত্র প্যাক করতে থাকে। তখন শিনচি তার কাছে এসে তার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে সাতোমি তার পেইন্টিং ক্লাসে যায়। সেখানে অনেক মেয়ে মলে সীমাডার পেইন্টিং বানাচ্ছিল। তখন এক মেয়ে মজার ছলে তার একটি চুল ছিঁড়ে ফেলে, আর ওই চুল কার্লি হয়ে যায়। এটা দেখে সবাই বুঝে যায় যে সীমাডা একজন প্যারাসাইট। সীমাডাও জেনে যায় যে তার রহস্য খুলে গেছে, এজন্য সে ওই মেয়েদের উপর আক্রমণ করে। তার মনস্টারের মতো মুখ দেখে সব মেয়েরা ভয় পেয়ে চিৎকার করে। তাদের চিৎকারের আওয়াজ শুনে শিনচি তাদেরকে বাঁচাতে আসে। তামিয়াও বুঝে যায় যে সীমাডা তার মনস্টারের রূপে সবার সামনে চলে এসেছে, এজন্য তামিয়া কেমিক্যাল ছড়াতে থাকে। অন্যদিকে সাতোমি একটু সাহস করে সীমাডার সেন্টারে এক কেমিক্যাল দিয়ে দেয়। এতে সে পুড়তে শুরু করে, কিন্তু এতে সে রেগে যায় আর এদিক ওদিক আক্রমণ করতে থাকে। সব মেয়েরা বেঁচে পালানোর চেষ্টা করে। তখন সাতোমির এক বন্ধু এখানে মারা যায়। শিনচি যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে অনেক মেয়ে মারা গিয়েছিল। শিনচি অনেক ভয় পেয়ে যায়। মিগি তাকে শান্ত করে আর এই পরিস্থিতিতে সাহস দেখাতে বলে। শিনচি আবার উঠে সাতোমিকে বাঁচাতে যায়।
সাতোমি শিমাডার থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। শিমাডাকে একদম জাপানিজ ডেমো গুরগানের মতো লাগছিল। শিনচি এসে এই জাপানিজ ডেমো গুরগানকে এক ধাক্কা দেয় আর তার সাথে ফাইট করতে থাকে। তখন সেখানে তামিয়াও চলে আসে আর সে শিমাডাকে শান্ত হতে বলে। শিমাডা শান্ত হয়ে যায়। এরপর তামিয়া সেখানে একটি বোম ফেলে চলে যায়। শিনচি তাকে দেখে সাতোমিকে নিয়ে নিচে লাফ দেয়। এরপর এখানে একটি বড় ব্লাস্ট হয়। তারা ভাবে যে শিমাডা মারা গেছে, কিন্তু সে বেঁচে ছিল। সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্সও চলে আসে। সাতোমি আহত হয়েছিল, এজন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে পুলিশ অফিসাররা উপরে চলে আসে। তখন শিমাডা এসে তাদের উপর আক্রমণ করে আর তাদেরকে মেরে ফেলে। শিমাডা স্কুলের ছাদের দিকে যেতে থাকে। মিগি শিনচিকে এটা বলে, আর শিনচি অন্য এক বিল্ডিংয়ের ছাদে গিয়ে একটি লোহার রড দিয়ে মিগিকে একটি ধনুক বানায়। এরপর এই লোহার রডকে তীরের মতো শিমাডার শরীরে ঢুকিয়ে দেয়। এতে শিমাডা সেখানেই মারা যায়। এরপর শিনচি সেখান থেকে যেতে থাকে। তখন সেখানে তামিয়াও চলে আসে আর সে তাকে বলে, আমি এখন কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যাব। তামিয়া শিনচিকে মিস্টার এ মানে তার মায়ের অ্যাড্রেস দেয়। শিনচি ওই অ্যাড্রেস নিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে ওই দুজন অফিসার আসে। তারা যখন জানার চেষ্টা করছিল শিমাডা কিভাবে মারা গেছে, তখন তারা জানতে পারে যে তার উপর কেউ অন্য কোনো বিল্ডিং থেকে আক্রমণ করেছিল, কিন্তু তারা শিনচির ব্যাপারে এখনও কিছুই জানত না। অন্যদিকে শিনচি তামিয়ার দেওয়া অ্যাড্রেসে চলে যায়। সেখানে সে তার মাকে পায়। শিনচি তার পিছু করতে করতে এক ব্রিজের নিচে চলে আসে। তখন সেখানে মিগির ঘুম আসতে থাকে। সে শিনচিকে এটা বলে, আর এই সময় মিগি শিনচিকে বাঁচানোর জন্য এক অস্ত্রে পরিণত হয়। এরপর মিগি ঘুমিয়ে পড়ে। তখন শিনচি ওই অস্ত্রের সাহায্যে মিস্টার এ মানে নিজের মায়ের সাথে ফাইট করে। শিনচি এখানে ভালো ফাইট করছিল। সে মিস্টার এ কে মারতে যাচ্ছিল। তখন সে তার মায়ের আওয়াজ শুনতে পায়, আর তার মায়ের কিছুটা কনসিয়াসনেস এখনো অবশিষ্ট ছিল। তখন মিস্টার এ শিনচির উপর আক্রমণ করে, কিন্তু তার মায়ের কনসিয়াসনেসের সাহায্যে তার মা তার হাত দিয়ে শিনচিকে বাঁচিয়ে নেয়। কিন্তু তবুও শিনচি না চাইতেও মিস্টার এ কে শেষ করার জন্য তার মাকেই মারতে হয়। কিছুক্ষণ পর মেগি ঘুম থেকে উঠলে শিনচি মেগিকে এসব বলে। এরপর আমরা ওই প্যারাসাইট পলিটিশিয়ানকে দেখতে পাই। তার পার্টি এখন ইলেকশনে জিতে গেছে, এজন্য ওই প্যারাসাইট এখন উঁচু এক পোস্টে বসে পড়ে। কিন্তু এর মাঝে ওই দুজন পুলিশ অফিসারকে হেডকোয়ার্টারে ডাকা হয়, আর অন্য এক টিমের চিফ তাদের থেকে প্যারাসাইটের ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। যেহেতু এখন মানুষ জেনে গেছে যে প্যারাসাইট তাদের মাঝেই লুকিয়ে বাস করছে, তাই মানুষকে বাঁচানোর জন্য তারা একটি অপারেশন চালাতে যাচ্ছে, যার নাম হিউম্যান লাইফ প্রোডাকশন। এরপর আমরা ওই পলিটিশিয়ানকে দেখতে পাই। সে তামিয়ার কাছে যায়, আর এখন তাদের দুজনের সাথে একটি শক্তিশালী প্যারাসাইটও ছিল, যার নাম গড্ডু। সে তামিয়াকে বলে যে সে সমস্ত ম্যানকাইন্ড ধ্বংস করে দেবে, কিন্তু এখন তামিয়ার তার অনাগত বাচ্চাকে নিয়ে চিন্তা হয়। অন্যদিকে শিনচি হসপিটালে সাতোমির সাথে দেখা করতে যায় আর ডিসাইড করে যে সে সমস্ত প্যারাসাইটকে খুঁজে বের করে তাদেরকে মেরে ফেলবে। এর মাঝে আমরা দেখি যে কেউ শিনচির উপরে নজর রাখছে। শিনচি আর মিগির একসাথে ফটো তোলে, আর এই এন্ডিংয়ের সাথে সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়।